বাংলাদেশের থেকে আসা পড়ুয়াদের হিসেব দিল বিএসএফ। 18 থেকে 21 জুলাই পর্যন্ত তথ্য দিল বিএসএফ। অশান্তির কারণে সীমান্ত পেরিয়ে আসছেন পড়ুয়ারা, ভারতে আসছেন নেপাল ভুটানের পড়ুয়ারাও। 24 ঘন্টার জন্যই খোলা অভিবাসন ডেস্ক। বাংলাদেশ থেকে কতজন পড়ুয়া ফিরলেন তার হিসেব দিল বিএসএফ। 18 থেকে 21 জুলাই অর্থাৎ আজ পর্যন্ত সেই তথ্য দেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইবো। একই রকম বিষয়টা যেটা জানানো হচ্ছে বিএসএফ এর তরফ থেকে ইন্দো বাংলাদেশ বর্ডারের যে বিভিন্ন চেকপোস্ট গুলো রয়েছে সেই চেকপোস্ট গুলো দিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারতে আসতে শুরু করেছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলাদেশে পড়াশোনা করেন তারা। তার কারণ বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় দাঁড়িয়ে তারা কিন্তু নিজেদের দেশে ফিরে আসাটাকেই সেফ মনে করছেন। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে শুধু ভারতেরই নয়, নেপাল এবং ভুটানের যারা ছাত্রছাত্রীরা বাংলাদেশে গেছিলেন পড়াশোনার জন্য তারাও কিন্তু ইতিমধ্যেই ফেরত আসা শুরু করেছেন ভারতের। এবং ভারতের যে চেকপোস্ট গুলি রয়েছে তার মধ্যে হিলি রয়েছে, পেট্রাপল রয়েছে, সেগুলো দিয়ে ইতিমধ্যেই কিন্তু তারা প্রবেশ করা শুরু করেছেন। এবং এখনো পর্যন্ত 1062 জন যে ছাত্রছাত্রী তারা কিন্তু এসেছেন। এবং তার মধ্যে কিন্তু নেপাল এবং ভুটানের যারা ছাত্রছাত্রীরা তারাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু এসেছেন। এবং তাদের প্রত্যেককে যাতে ইমিগ্রেশনে কোনো অসুবিধা না হয় সেই জন্য কিন্তু বিএসএফ এর তরফ থেকে 24x7 যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা রাখা হচ্ছে। এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টও কিন্তু 24 ঘন্টায় তাদের ইমিগ্রেশন ডেস্ক খুলে রাখছে এবং সেগুলোর মাধ্যমে যত দ্রুত সম্ভব তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ অর্ণব। অগ্নিগর্ভ বাংলাদেশের হাইকোর্টের দেওয়া রায় বাতিল করলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। সরকারি চাকরি মেধার ভিত্তিতে হবে 93%। মুক্তিযোদ্ধা সংরক্ষণ 30% থেকে কমে হলো 5%। এক ধাক্কায় 25% কমলো সংরক্ষণ। 1% আসন সংরক্ষিত থাকবে জনগোষ্ঠীদের জন্য, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য থাকবে 1% সংরক্ষণ। এবং তারপরেও বলা হয়েছে সরকার যদি চায় সেক্ষেত্রে সংরক্ষণের হার কম বেশি করতে পারে। শুনানিতে জানালো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। সংরক্ষণের বিষয়ে দ্রুত বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের হাসিনা সরকারকে। বাংলাদেশের হাইকোর্টের দেওয়া রায় বাতিল করলো সেদেশের সুপ্রিম কোর্ট। সরকারি চাকরিতে মেধা ভিত্তিতে হবে 93%, মেধার ভিত্তিতে হবে নিয়োগ। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সংরক্ষণ ছিল 30%, সেখান থেকে কমে হলো 5%, অর্থাৎ এক ধাক্কায় 25% কমলো মুক্তিযোদ্ধা সংরক্ষণ। 1% আসন সংরক্ষিত জনগোষ্ঠীদের জন্য, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য থাকবে 1% সংরক্ষণ। সরকার চাইলে সংরক্ষণের হার কম বা বেশি করতে পারে। শুনানিতে জানালো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। সংরক্ষণের বিষয়ে দ্রুত বিজ্ঞপ্তি জারির নির্দেশ হাসিনা সরকারকে। বিরোধী আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা তারা বলেছেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী বিরোধী আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা তারা বলেছেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ের পরই জরুরি বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ছিলেন বাংলাদেশের 3 সেনা প্রধান, ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠক করলেন শেখ হাসিনা। সুপ্রিম কোর্টের রায় সামনে এসেছে যেখানে বলা হয়েছে 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে সরকারি চাকরিতে।
এবং সেই রায় সামনে আসার পর জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী হাসিনা। জরুরি বৈঠকে ছিলেন বাংলাদেশের 3 সেনা প্রধান, ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টাও। পরিস্থিতি নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সেই জন্যই এই বৈঠক করেন হাসিনা। বাংলাদেশ থেকে ফিরল 20 জন ছাত্রী, ফিরল 20 জন ডাক্তারি পড়ুয়া। পেট্রাপোল বন্দর দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করলেন। এই ছাত্রীরা বাংলাদেশ থেকে ফিরলেন এই 20 ছাত্রী। পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ এই মেডিকেলের ছাত্রীদের, যারা 20 জন দেশে ফিরলেন। এই অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, সেই জায়গা থেকে কত দ্রুত পড়ুয়াদের দেশে ফেরানো যায় সেই চেষ্টাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার করা হচ্ছে। এবং আজও আমরা দেখতে পাচ্ছি 20 জন ডাক্তারি পড়ুয়া ফিরলেন পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে। এরা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, বাংলাদেশে এরা পড়তে যায়, পড়ার জন্য যায়, মেডিকেল কোর্স কমপ্লিট করার জন্য ওখানে বাজেটটা অনেক কম। তা না হলেও আমাদের ইন্ডিয়ান 20,000-এর উপরে স্টুডেন্ট আছে ওখানে। তো এরা প্রতি বছরই যাতায়াত করে, বছরে এরা 2বার যাতায়াত করে, 6 মাস অন্তর অন্তর। আর এবার তো বাংলাদেশের ওই সিচুয়েশনের জন্য এরা চলে এসছে, একটা পরিস্থিতি খারাপের কারণে। এরা গুজরাটের আছে, কাশ্মীরের আছে, ইউপির আছে, তো ওই সারা ইন্ডিয়ারই সব জায়গারই, কিন্তু বাংলাতে মুর্শিদাবাদের আছে, বহরমপুরের আছে। বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে যান মুর্শিদাবাদের মুমতাজ বেগম। বাংলাদেশের পরিস্থিতি দেখে ভারতে ফিরে এলেন তিনি। ভারতে ফিরে জানালেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমরা গেছিলাম বগুড়া থানার রনবাঘা, ওখানে মাসি আছে, ঠিক আছে। কি পরিস্থিতি ওখানকার? পরিস্থিতি খুব একটা ভালো না, আমাদের তো ভালো লাগে, বিশেষত যেহেতু নেট অফ ছিল ওই জন্য খুবই অস্বস্তি হচ্ছিল। বাড়িতেও সব ছেলেমেয়েরা খুব চিন্তা করছিল, মানে বাড়ির লোকেরা তো খুবই কান্নাকাটি করছিল, তারা কিছুতে আসতে দেবে না, যে যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়। তাছাড়া নেট কাজ করছে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আমরা কোনো ফোন করতে পারছি না, কোনো কথা হচ্ছিল না। এবং আজকে যে যাদের বাড়িতে কাছে তারাও খুব চিন্তায় আছেন আর কি। বারবারই আমরা বিভিন্ন টোটোওয়ালার কাছ থেকে, অটোওয়ালার কাছ থেকে তার নম্বর নিয়ে ফোন দিচ্ছি আর কি। 7খানা গাড়ি তৈরি করতে